আসসালামু আলাইকুম। আজ আমরা ডিজাইন এইড ইউজ করে কিভাবে বিম ডিজাইন করতে হয় বা অ্যানালাইসিস করতে হয় সেটার ৩টা এক্সাম্পল দেখব। তার আগেই ডিজাইন চার্ট গুলো কি, কি এবং এগুলো কোথায় পাওয়া যায় আ সে সম্পর্কে একটু আলোচনা করব। এখানে ডিজাইন এইড বলতে আসলে এক্সকিউজ মি এসিআই কোডের এই যে যখনই এসিআই কোড কোনো ফর এক্সাম্পল এসিআই 318 আম যেটা আসলে যে বিল্ডিং ডিজাইন কোড বলে পরিচিত। সেটা যখন পাবলিশ করে এর সাথে আসলে যে ডিজাইন হ্যান্ডবুকও পাবলিশ করে। এক্সকিউজ মি। সো সেখানে অনেক ধরনের গ্রাফ, টেবিল এগুলা দেওয়া আছে। জাস্ট ডিজাইন যাতে স্মুথলি করা যায়। কেউ যদি ম্যানুয়ালি ক্যালকুলেট করে তাহলে সেখান থেকে যেন ইনফরমেশন সহজেই নিয়ে আসতে পারে। সেগুলাকে ডিজাইন এইড বলে। বেসিক্যালি এটা আসলে যে কিছু টেবিল এবং কিছু গ্রাফ যেখান থেকে আমরা ডেটা সহজে পিক করতে পারবো ক্যালকুলেশন ছাড়া। তো এক্সকিউজ মি। আমার মনে হয় আমি যদি একটু দেখাই, এই যে নিলসন উইন্টারের বইয়ের শেষের দিকে এরকম ডিজাইন টেবিল দেওয়া আছে। ডিজাইন এইড চ্যাপ্টারের নামই হচ্ছে দেখো এই যে অ্যাপেন্ডিক্স এ তে ডিজাইন এইড দেওয়া আছে যেখানে অনেকগুলো টেবিল দেওয়া আছে আর কিছু গ্রাফ দেওয়া আছে। আমি যদি যেগুলো আমাদের লাগবে এই আজকের ক্লাসের জন্য সেগুলোর দিকে যদি দেখি, টেবিল 1 A1 যেটা এটা সবসময় আমাদের কলাম বিম যে কোনো ধরনের ডিজাইনে হেল্প করতে পারে। যেমন আমি আমার ওই লেকচারে বলেছি আগেই যে ৯ নাম্বার বারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে যে 1 স্কয়ার ইঞ্চ। তো তার ডায়ামিটার কত? ইন এসআই ইউনিট তার ডায়ামিটার ইন ইঞ্চে কত? ক্রস সেকশনাল এরিয়া ইন স্কয়ার ইঞ্চ এবং তার প্রতি ফিট লেন্থে কত পাউন্ড ওয়েট সেটাও আমরা এখান থেকে পেতে পারি। সো এটা হচ্ছে যে ডেজিগনেশনস, ডায়ামিটারস, এরিয়াস অ্যান্ড ওয়েটস অফ স্ট্যান্ডার্ড বারস। এরপরে দেখো টেবিল A2 তে আছে এরিয়াস অফ গ্রুপস অফ স্ট্যান্ডার্ড বারস। আমরা যে বার গ্রুপ করি কিন্তু বার বান্ডেল করি, বার গ্রুপ করি। কলামে আমরা বার বান্ডেলের কথা বলেছি। সো আমরা বিমেও চাইলে কিন্তু বার বান্ডেল বা বার গ্রুপ করতে পারি। সেগুলোর এরিয়া ইত্যাদি এখানে দেওয়া আছে। দেন হচ্ছে এরিয়াস অফ বারস ইন স্ল্যাব অ্যান্ড ওয়ালস। এক্সকিউজ মি। Sorry. Then A4 limiting steel reinforcement ratios for tension control members. এখানে FY এর বিভিন্ন ভ্যালু এর জন্য যেমন 40 গ্রেড স্টিল, 50 গ্রেড স্টিল, 60 গ্রেড স্টিল, 75 গ্রেড স্টিল, 80 গ্রেড স্টিল এই ধরনের স্টিলের জন্য এবং বিভিন্ন কংক্রিট স্ট্রেংথের জন্য দেখো 3000, 4000 থেকে পর্যায়ক্রমে এভাবে 5, 6, 7, 8, 9000 পিএসআই পর্যন্ত বিভিন্ন কংক্রিটের এই যে বেটা ওয়ান এর ভ্যালু ক্যালকুলেট করে দেওয়া আছে। রো 0.005 কত অর্থাৎ স্ট্রেইন টেনসাইল স্টিলের স্ট্রেন 0.005 এর করেসপন্ডিং যে রিইনফোর্সমেন্ট রেশিও সেটাও এই বিভিন্ন গ্রেডের ম্যাটেরিয়ালের জন্য দেওয়া আছে। রো 0.005 ও দেওয়া আছে। রো মিনিমাম দেওয়া আছে 200 ডিভাইডেড বাই এফওয়াই এবং রো মিনিমাম 3 স্কয়ার রুট এফ প্রাইমস ওভার এফওয়াই সব ক্যালকুলেট করে দেওয়া আছে। সো তুমি এই যে 200 ডিভাইডেড বাই এফওয়াই এটা ক্যালকুলেট না করে তুমি যদি জানো যে আমি 40 গ্রেড স্টিল ব্যবহার করছি তাহলে রো মিনিমাম তোমার কংক্রিটের স্ট্রেংথের করেসপন্ডিং ভ্যালুটা এখান থেকে ধরো কংক্রিটের স্ট্রেংথ যদি 4000 পিএসআই হয় তাহলে রো মিনিমাম দুইটা ভ্যালু পাচ্ছি আমরা এখান থেকে ডেফিনিটলি এর মধ্যে বড় যেটা সেটাই নিব। সো আমরা জানি যে 4000 পিএসআই বা তার চেয়ে কম হলে কংক্রিটের স্ট্রেংথ তার চেয়ে কম হলে যে 200 ডিভাইড বাই এফ গভর্ন করে এখানেও তাও আমরা দেখতে পাচ্ছি দেখো। আর যদি 4000 পিএসআই এর বেশি হয় তখন হচ্ছে এই 3 স্কয়ার রুট এফ প্রাইম সি ওভার এটা গভর্ন করে। দেখো দুইটা ভ্যালু থেকে দেখো যে বড় কোনটা 3 স্কয়ার রুট এফ প্রাইম সি ওভার এফ যা হচ্ছে কংক্রিট স্ট্রেংথ 5000 পিএসআই এর জন্য। তো এটা যেমন আমাদেরকে যে ক্যালকুলেশন ছাড়াই হেল্প করছে রো 0.005 ক্যালকুলেশনের বড় একটা ফর্মুলা আছে। সো এই ফর্মুলা দিয়ে আমি যদি ক্যালকুলেট না করতে চাই এখান থেকে ডেটা পিক করতে পারি যে আমার 40 গ্রেডের স্টিল আর 7000 পিএসআই কংক্রিট স্ট্রেংথ তাহলে রো 0.005 কত রো 0.004 কত দেখো সহজে এখান থেকে ভ্যালুগুলা পেয়ে যাচ্ছি আমরা। কিভাবে এই যে টেবিল A5 এ ফ্লেক্সুরাল রেজিস্ট্যান্স ফ্যাক্টর আর ক্যালকুলেট করে দেওয়া আছে। আমরা এই যে এখানে এই ফর্মুলা ডেভেলপ করে আসছিলাম মনে আছে কিনা। নমিনাল মোমেন্ট রেজিস্ট্যান্স ফর আন্ডার রিইনফোর্সড বিম যে রো এফ ওয়াই বিডি স্কোয়ার ইন্টু 1 - 0.59 রো এফ ওয়াই ওভার এফ প্রাইম সি। এখানে রো এফ ওয়াই এবং এই যে এই পার্টটা রো এফ ওয়াই ইন্টু 1 - 0.59
রো এফ ওয়াই ওভার এফ প্রাইম সি, এই পার্টটাকে আমরা এই যে ফ্লেক্সারাল রেজিস্ট্যান্স ফ্যাক্টর আর বলি, তাহলে আমাদের মোমেন্ট রেজিস্ট্যান্স তখন হয়ে যায় যে এম এন ইকুয়াল টু আর বিডি স্কোয়ার। সো এই আর এর ভ্যালু ফ্লেক্সারাল রেজিস্ট্যান্স ফ্যাক্টর বিভিন্ন গ্রেডের ম্যাটেরিয়ালের জন্য, দেখো এটা সম্পূর্ণই ম্যাটেরিয়াল এর উপরে নির্ভর করছে এবং আমার রিইনফোর্সমেন্ট রেশিওর উপরে নির্ভর করছে। সো বিভিন্ন গ্রেডের রিইনফোর্সমেন্টের জন্য, বিভিন্ন গ্রেডের স্টিল কংক্রিট ম্যাটেরিয়ালের জন্য আর এর ভ্যালু কত সেটা ক্যালকুলেট করে টেবিল A5-1 এবং A5-2 তে দেওয়া আছে। এখানে লো রিইনফোর্সমেন্ট রেশিওর জন্য পর্যায়ক্রমে যতই যাচ্ছি দেখো 3 ধরনের গ্রেডের স্টিলের জন্য এটা করে দেওয়া আছে। তোমরা চাইলেই কেউ 72 গ্রেডের জন্য, 72 বলতে 72,500 কে পিএসআই স্টিল, যেটা 500 এমপিএ স্টিল এক কথায়, সেটার জন্য তৈরি করতে পারো। 90 গ্রেডের স্টিলের জন্য করে নিতে পারো। জাস্ট এই যে এই ফর্মুলাতে বসিয়ে করলে কিন্তু এই ভ্যালুগুলো সব পাওয়া যাবে। সো এখানে আর ভ্যালু হচ্ছে যে এইগুলো, এগুলো হচ্ছে আমার এই যে এই যে এই 3টা কলাম, 4টা কলাম, এই 4টা কলাম এবং এই 4টা কলাম, এগুলো হচ্ছে আর ভ্যালু করেসপন্ডিং টু মাই কংক্রিট স্ট্রেংথ অ্যান্ড স্টিল স্ট্রেংথ, এবং এটা হচ্ছে করেসপন্ডিং টু এ সার্টেন স্টিল রেশিও। সো আমি যদি আর জানি তাহলে দেখো রো এখান থেকে ভ্যালু বের করা সম্ভব, অথবা রো জানলে তখন এই আর এর ভ্যালু বের করা সম্ভব। ডেফিনেটলি আমার ডিজাইন অথবা অ্যানালাইসিস দুই প্রবলেমই কিন্তু স্টিল এবং কংক্রিটের প্রপার্টি জানা। সো 2 ধরনের প্রবলেমের জন্যই, ডিজাইন এবং অ্যানালাইসিস দুইটার জন্য এটা ব্যবহার করা যাবে। তবে অ্যানালাইসিস এটা ব্যবহার করা একটু কঠিন, কারণ হলো আম, আমাদের কঠিন না, সহজই, বাট ওই ফি ফ্যাক্টর নির্ণয়ের ক্ষেত্রে যদি প্রবলেম অ্যারাইজ করে তখন আবার ওই ম্যানুয়াল ক্যালকুলেশনে ফিরে যাওয়ার মতো একটা অবস্থা হয়, মানে কিছুটা ক্যালকুলেশন আরো অ্যাডিশনাল লাগে আসলে। তা স্টিল এই ডিজাইন এইড ব্যবহার করে ডিজাইন এবং অ্যানালাইসিস করাটা সহজ। তো এখানে এই যে টেবিল আছে অনেকগুলো, দেখো আমরা A5 অন, A5 দেখেছি, A5B হচ্ছে যে আরো বিগার রিইনফোর্সমেন্ট রেশিওর জন্য, বাম দিকের কলাম দেখো এটা দেওয়া আছে। প্লাস হচ্ছে এই যে ডব্লিউএসডি ডিজাইনের জন্য, ঠিক আছে, ডব্লিউএসডি ডিজাইনের জন্য এই যে কে ভ্যালু ক্যালকুলেট করে দেওয়া আছে, এটা আমাদের এই ডিফ্লেকশন ক্যালকুলেশনের জন্য হয়তো লাগবে। প্লাস হচ্ছে এখানে নাম্বার, এক কথায় আরো বেশ কিছু টেবিল দেওয়া আছে যেগুলো স্ল্যাবের জন্য, কলামের জন্য সম্ভবত এখানে তেমন নাই। তারপরে ডেভেলপমেন্ট লেন্থ, টপ বার, বটম বার ইত্যাদির জন্য দেওয়া আছে। এরপরে দেওয়া আছে কিছু গ্রাফ, ঠিক আছে। টেবিল আছে হলো A13, A14, A15, এই যে এই পর্যন্ত হচ্ছে টেবিল। A15 পর্যন্ত হচ্ছে বিভিন্ন টেবিল দেওয়া আছে, আর এরপরে যে গ্রাফ দেওয়া আছে, গ্রাফ A1A, এখানে দেখলে বুঝতে পারছে। A1A হচ্ছে এই যে দেখো এখানে রো এর এগেনস্টে আমার এই যে আর ফ্যাক্টর, ফ্লেক্সিবল রেজিস্ট্যান্স ফ্যাক্টর ক্যালকুলেট করে দেওয়া আছে। সো আমি এই যে এখানে ধরো আমার স্টিলের ইল্ড স্ট্রেন্থ যদি 40 কেএসআই হয় আর কংক্রিট যদি 3 কেএসআই হয়, তাহলে আমি যদি রো এর ভ্যালু জানি, ফর এক্সাম্পল একটা হলো আমি রো ডিজাইনের জন্য ধরে নিয়েছি অথবা অ্যানালাইসিস সেকশন থেকে রো জানি, তাহলে ম্যাটেরিয়াল প্রপার্টি এবং রো দিলে আমি যে আর পেয়ে যাব, আর আর এর সাথে বিডি স্কয়ার গুণ করলে কিন্তু মোমেন্ট স্ট্রেন্থ পেয়ে যাব। একইভাবে আমি যদি ডিজাইনের ক্ষেত্রে ফর এক্সাম্পল যদি আর জানি, এক্সকিউজ মি, মানে আমি ডিজাইনে বি আর ডি ধরে নিলাম, যে লিমিটেড সেকশনের ক্ষেত্রে যে উইডথ 10 ইঞ্চির বেশি হতে পারবে না, ডেপথ বা 15 ইঞ্চের বেশি হতে পারবে না, তাহলে আমি বিডি স্কোয়ার জানি। আহ, তাহলে মোমেন্ট রিকোয়ার্ড থেকে আমি আলটিমেটলি দেখো এই যে আর এর ভ্যালুটা বের করে নিতে পারবো ক্যালকুলেট করে। তাহলে এই আর এর জন্য আমার মেটেরিয়াল স্ট্রেংথের করেসপন্ডিং অ্যামাউন্টের রো কত আসবে, তার মানে কতটুকু স্টিল রিইনফোর্সমেন্ট লাগে সেটাও বের করতে পারবো। সো বোথ ওয়ে এটাকে ব্যবহার করা যাবে, ডিজাইন প্রবলেমের জন্য, রিভিউ প্রবলেমের জন্য। এখানে আরো অনেকগুলা গ্রাফ আছে, সেগুলো আমি আর এত ডিটেল যাচ্ছি না, আমাদের যেগুলো লাগবে আমরা সেগুলো দেখে নিব এক্সাম্পলেই। তো ডিজাইন এইড বলতে এগুলা বোঝানো হচ্ছে, আরো কিছু ডিজাইন এইড আছে। আম, এই যে এখানে তোমাদের যেটার কথা বলেছি এগুলা ডাউনলোড করে নিতে পারো, ফ্রিলি অ্যাভেলেবেল ইন্টারনেটে। আমার মনে হয় এখানে দেখাতে পারি, এটা হচ্ছে পেজ নাম্বার 97। এটার এই যে রেফারেন্স সেকশনে যদি যাও এই চ্যাপ্টারেরই, এক্সকিউজ মি, এই চ্যাপ্টারের শেষে রেফারেন্স দেওয়া আছে, সেখানে দেখো এই যে রেফারেন্স 4.7 ফর এক্সাম্পল, যারা দেখতে পাচ্ছ, দ্য রিইনফোর্সড কংক্রিট ডিজাইন ম্যানুয়াল ইন অ্যাকর্ডেন্স উইথ এসিআই কোড 318-11। সো এটা হচ্ছে এসিআই কোড 2011 এর যে আহ, কি বলা চলে এটাকে, সহযোগী গাইড আর কি, ঠিক আছে। এখানে অনেক এক্সাম্পল প্রবলেম করে দেওয়া আছে। গাইড ডিজাইন কোড এই যে এসিআই 318-11 যেটা, তার এক্সপ্লানেশন দেওয়ার জন্য বেশ অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে।
তো এটাকে ডিজাইন হ্যান্ডবুক বা ডিজাইন ম্যানুয়াল বলে। তো এখান থেকে যেমন আইডিয়া আরো বেশি পাওয়া যায়। প্লাস হচ্ছে এসিআই ডিটেইলিং ম্যানুয়াল আছে, যেটা হচ্ছে যে এসপি 666 সো সেটা যেমন দেখা যেতে পারে। আর একটা আছে হচ্ছে কংক্রিট রিইনফোর্সড কংক্রিট রিইনফোর্সমেন্ট স্টিল ইনস্টিটিউট বা এরকম কিছু, সিআরএসআই, সেটারও হ্যান্ডবুক আছে। সো এই তিনটা রেফারেন্স থেকে আরো দেখো অনেক এক্সাম্পল পাওয়া সম্ভব। আমি নেক্সট ক্লাসে যদি পারি এখান থেকে কোনো এক্সাম্পল নিয়ে দেখাবো। আমার এটা আইডিয়াতে ছিল, বাট মানে এতটা খেয়াল করে করা হয় নাই। সো ওখান থেকেও আরো ডিজাইন এইড যেমন পাওয়া সম্ভব, আবার ডিজাইন এক্সাম্পলও কিন্তু দেখা সম্ভব। ঠিক আছে, সো আমরা বইয়ের থেকে একটু পড়ি আমাদের আজকের লেকচার যা তার উপরে। বেসিক ইকুয়েশনস ওয়ার ডেভেলপড ইন সেকশন 4.3 হোয়ার ফর দ্য অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ রিইনফোর্সড কংক্রিট বিমস and these were used directly in examples. আমরা ইকুয়েশন ব্যবহার করে ডিজাইন, অ্যানালাইসিস, রিভিউ প্রবলেম দেখেছি অলরেডি। In practice, the design of beams and other reinforced concrete members is greatly facilitated by the use of aids such as those in Appendix A of this text and in reference 4.7 through 4.9. আমি যে তিনটা রেফারেন্স দেখালাম 4.7 থেকে 4.9, ওই তিনটাতে এই বইয়ের শেষেও যেগুলো আছে আমি সেগুলো দেখিয়েছি। টেবিলস A1, A2, A4 through A7 and graph A1 of Appendix A relate directly to this chapter, and the student can scan this material to become familiar with the coverage. Other aids will be discussed and their use demonstrated in later chapters. So আমরা এখানে যেটা পড়ে আগাতে চাই, equations equation 4.35 gives the flexural design strength Vmn of an under reinforced rectangular beam with a reinforcement ratio at or below rho b. ইকুয়েশন 4.35 কোনটি আমরা একটু এখান থেকে যদি দেখে নেই, পেজ নাম্বার 97 এ আছে এখানে। এই যে দেখো ইকুয়েশন 4.35, এই যে নিচের এটা ফি এম এন ইকুয়াল টু ফি আর বিডি স্কোয়ার। ঠিক আছে, এটা আসলে যে এইটারই অন্যটা, যেখানে আর হচ্ছে এই যে উপরের এই পার্টটা ইকুয়েশন 4.32 তে দেওয়া আছে। সো এখানে এটা বলা হচ্ছে যে এইটা আমি ব্যবহার করতে পারবো কার জন্য, যেখানে রো এর ভ্যালু রো বি এর চেয়ে কম। মানে কম্প্রেশন কন্ট্রোল সেকশনেও ব্যবহার করা যাবে, বাট কম্প্রেশন কন্ট্রোল সেকশন না, সরি, কম্প্রেশন কন্ট্রোল সেকশন হয়ে গেলে তো তখন রো এর ভ্যালু রো বি এর চেয়ে কম হয়ে যাবে। সো মানে আমি এইভাবে বলবো যে যেখানে স্টিল ইল্ডিং পসিবল, যেখানে স্টিল ইল্ডিং হচ্ছে, তার মানে স্টিলের স্ট্রেইন ইল্ড স্ট্রেইনের চেয়ে বেশি, সেই ধরনের সেকশনকে তো আমরা আন্ডার রিইনফোর্সড সেকশন বলি, রাইট? সো একই কথা, রো এর ভ্যালু রো বি এর চেয়ে কম হওয়া মানে আন্ডার রিইনফোর্সড হওয়া। সো তার জন্য আমরা ইকুয়েশনটা ইউজ করতে পারবো। আমরা আগের ক্লাসে ওই কথাগুলো বলেছি। দ্য ফ্লেক্সুরাল রেজিস্ট্যান্স factor R from equation 4.32 is given in table A.5a for lower reinforcement ratios or table A.5b for higher reinforcement ratios. আবারও যদি একটু গিয়ে দেখতে চাই, টেবিল বলা হচ্ছে এখানে, এটা আমরা দেখছি হলো গ্রাফ। এখানেও দেখো আর এর ভ্যালু দেওয়া আছে রো এর এগেনস্টে, আবার টেবিলেও দেওয়া আছে, আমরা দেখেছি অলরেডি। টেবিল A5a and B, এই যে টেবিল A5b আর হচ্ছে টেবিল A5a, এখানে ফ্লেক্সুরাল রেজিস্ট্যান্স ফ্যাক্টরের ভ্যালুই ক্যালকুলেট করে বিভিন্ন ম্যাটেরিয়াল প্রপার্টির জন্য দেওয়া আছে। অল্টারনেটিভলি আর ক্যান বি অবটেইনড ফ্রম গ্রাফ এ, আমরা গ্রাফ দেখেছি, রাইট? For analysis of the capacity of a section with known concrete dimensions B and D, having known reinforcement ratio rho, and with known material strengths, the design strength Vmn can be obtained directly by equation 435. Equation 435 বলতে এই যে ইকুয়েশন থেকে আমরা ডিরেক্টলি এর ডিজাইন স্ট্রেংথ Vmn নির্ণয় করতে পারবো। সো ওটা হচ্ছে রিভিউ প্রবলেমের জন্য। আর ডিজাইন প্রবলেমের জন্য কি হবে? ফর ডিজাইন পারপাসেস where concrete dimensions and reinforcement are to be found and the factored load moment mu is to be resisted, there are two possible approaches. নিচে দুইটা অ্যাপ্রোচ বর্ণনা করা হবে, আমরা দেখব। One starts with selecting the optimum reinforcement ratio and then calculating concrete dimensions as follows. তাহলে এখানে কি করব আমরা? আমরা আগের ডিজাইন প্রবলেম বলেছি যে যে mn ইকুয়াল টু
ASFY ইন্টু ডি মাইনাস এ বাই টু, বা তার যে অল্টারনেটিভ ভেরিয়েশন, মানে আনাদার ফর্ম যেটা রো FY বিডি স্কোয়ার ইন্টু 1 - 0.59 রো এফ প্রাইম সি ওভার FY, এই যে যে ফর্মুলা, এইটাতে দেখো বিডি স্কোয়ার আননোন, আবার রো আননোন। ফর্মুলা একটাই, কিন্তু আননোন হচ্ছে বেসিক্যালি ক্রস সেকশন অফ কংক্রিট আননোন, স্টিলের ক্রস সেকশন আননোন। সো এই দুইটা ভ্যারিয়েবলে যে কোনো একটা তোমাকে ধরে নিতে হবে, অপরটা তুমি বের করবে। সো দুই ভাবেই করা যায়। আমি যদি কংক্রিট ডাইমেনশন ধরে নিই তাহলে স্টিল পাবো, আর যদি স্টিল ডাইমেনশন ধরে নেই বা রো ধরে নেই তাহলে কংক্রিট ডাইমেনশন পাবো। এখানেও তাই বলা হচ্ছে যে এই দুইটা হলো পদ্ধতি। একটাতে কি করা যায়, ওয়ান স্টার্টস উইথ সিলেক্টিং অ্যান অপটিমাম রিইনফোর্সমেন্ট রেশিও অ্যান্ড দেন ক্যালকুলেটিং দ্য কংক্রিট ডাইমেনশনস। আর এর পরেরটা যেটা দেখো সেটাতে বলবে, এর পরের যে অল্টারনেটিভ ওয়ে আছে সেটা হলো দ্য অল্টারনেটিভ অ্যাপ্রোচ স্টার্টস উইথ সিলেক্টিং কংক্রিট ডাইমেনশনস আফটার হুইচ দ্য রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট ইজ ফাউন্ড অ্যাজ ফলোস। সো দুই ভাবে আমরা কিন্তু করতে পারি। ঠিক আছে, আমরা প্রথম মেথডটা দেখি, যেখানে আমরা রিইনফোর্সমেন্ট রেশিও ধরে নিব, এরপরে কংক্রিট ডাইমেনশন বের করতে চাই। সেট দ্য রিকোয়ার্ড স্ট্রেংথ MU ইকুয়াল টু ডিজাইন স্ট্রেংথ VMN ফ্রম ইকুয়েশন 4.35। সো বাম পাশে আমাদের ইকুয়েশন 4.35 এর ছিল VMN, সেটা আমরা ডিজাইন ইকুয়েশনে জানি যে MU মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু VMN, রাইট? সো MN কে আমরা এই যে MU দ্বারা রিপ্লেস করলাম। তাহলে এখান থেকে রিইনফোর্সমেন্ট রেশিও সিলেক্ট করলে আমি গ্রাফ থেকে আসলে আর এর ভ্যালুটা পাবো। উইথ দ্য aid of table A4, select an appropriate reinforcement ratio between row 0.005 and row minimum. সো এই দুইটা রেশিওর মধ্যে আমি যদি সিলেক্ট করি তাহলে কিন্তু ফি এর ভ্যালু 0.9 ব্যবহার করতে পারবো। এটাই হচ্ছে শর্ত। দেখো, রো এর ভ্যালু রো 0.005 এর চেয়ে ছোট হতে হবে। আবার রো মিনিমাম যেটা, যে 3 স্কয়ার রুট এফ প্রাইম সি ওভার FY হুইচ মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই FY, এর চেয়ে বড় হতে হবে। সো এটার জন্য আমাদের এই যে এখানে অ্যাপেন্ডিক্সে টেবিল A4 দেওয়া আছে। দেখো, আহ, বিভিন্ন ভ্যালু, বিভিন্ন ম্যাটেরিয়াল গ্রেডের জন্য, স্টিল এবং কংক্রিটের ম্যাটেরিয়াল গ্রেডের জন্য রো 0.005, রো 0.004, রো মিনিমাম, দুই ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেট করে দেওয়া আছে। তাহলে আমি রো 0.005 এবং রো মিনিমাম যেটা, এই দুইটার মাঝের একটা ভ্যালু নিব। ফর এক্সাম্পল 60,000 PSI স্টিলের 4,000 PSI কংক্রিট যদি ব্যবহার করি, তাহলে দেখো রো 0.005 হচ্ছে 0.0181, সেখানে রো মিনিমাম হচ্ছে এই দুইটার মধ্যে যে বড়টা 0.003 নিতে হবে। তাহলে এই 0.003 এর চেয়ে বড় আর 0.0181 এর চেয়ে ছোট, এই দুইটার মাঝে যে কোনো একটা রো সিলেক্ট করলেই কিন্তু আমি আমার ফি এর ভ্যালু 0.9ই থাকবে। ঠিক আছে, অফটেন এ রেশিও অফ অ্যাবাউট 0.6 of মানে 60% of row 0.005 will be an economical and practical choice. Selection of row less than or equal to row 0.005 ensures that fee will remain equal to 0.9. সো আমরা ডিজাইনে কিন্তু এই যে টেনশন কন্ট্রোল সেকশন ডিজাইন করতে চাই, এবং আমরা যদি রো এর ভ্যালু রো মিনিমাম এবং রো 0.005 এর মাঝে সিলেক্ট করি তাহলে হচ্ছে এই এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। সেক্ষেত্রে আমরা রো এর ভ্যালু, সরি ফি এর ভ্যালু 0.9 ব্যবহার করতে পারবো। আর যদি কোনো কারণে আমরা এর চেয়ে বড় রো 0.005 এর চেয়ে বড় রো ব্যবহার করতে চাই, তাহলে এই যে দেখো, an alternative solution will be iterative solution will be necessary. সো এটা আসলে আমরা সাধারণত এই যে পরের পাঁচটা অ্যাভয়েড করতে চাই। আমরা এমন ভাবে সিলেক্ট করি যেন রো এর ফি এর ভ্যালু এই 0.9 থাকে, এবং আমরা কংক্রিট যদি লিমিটেড না হয় তাহলে এটা দিয়ে আমরা স্টিল সিলেক্ট করে তারপরে কংক্রিটের সেকশন যা আসে সেটা ব্যবহার করি। ফ্রম টেবিল A5, তাহলে রো আমি সিলেক্ট করলাম এখান থেকে আসলে। আহ, এখন যদি টেবিল A5 এ যাই, দেখো সেখানে আমি ম্যাটেরিয়াল প্রপার্টি এবং রো দিয়ে আসলে আর এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। ফ্রম টেবিল A5 দ্য স্পেসিফাইড ম্যাটেরিয়াল স্ট্রেংথ এন্ড সিলেক্টেড রিইনফোর্সমেন্ট রেশিও, ফাইন্ড দ্য ফ্লেক্সুরাল রেজিস্ট্যান্স ফ্যাক্টর আর। ঠিক আছে, এখানে এই যে দুইটা টেবিল আছে পরে, এখান থেকে আমরা রো তো অলরেডি সিলেক্ট করে ফেলেছি, আমার ম্যাটেরিয়াল প্রপার্টি জানা আছে, তাহলে আমি আর এর ভ্যালুটা পেয়ে যাব। সো আর এর ভ্যালু যখন পেয়ে গেলাম তখন এই ক্যালকুলেশন করবো এইভাবে, ভিডি স্কোয়ার ইকুয়াল টু এমইউ ওভার ফি আর। রিমেম্বার ফি
ফি এর ভ্যালু এখানে যদি রো এর ভ্যালু এই যে ওর মধ্যে থাকে, তাহলে ফি এর ভ্যালু হচ্ছে 0.9। এরপরে তাহলে আমি যখন বিডি স্কোয়ার পেয়ে যাব, এখন বি এর ভ্যালু একটা চুজ করলে ডি পাবো। চুজ বি অ্যান্ড ডি টু মিট দ্যাট রিকোয়ারমেন্ট আনলেস কনস্ট্রাকশন ডেপথ মাস্ট বি লিমিটেড or other constraints exist. An effective depth about 2 to 3 times the width of is often appropriate. আমি বলেছি যে রেক্টাঙ্গুলার বিমের উইথ টু ডেপথ রেশিও সাধারণত 0.3 থেকে 0.5 পর্যন্ত রাখা হয়, আর এখানে উল্টা বলা হচ্ছে যে এইচ বাই বি রেশিও 2 থেকে 3। সো 0.3 বি বাই এইচ রেশিও 0.3, মানে আসলে তাহলে এইচ বাই বি রেশিও 3.33 হবে। সো অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে, মানে হাইট হচ্ছে উইডথের 2 থেকে 3 গুণ এইভাবে সাধারণত নেওয়া হয়। Calculate the required area AS equal to rho BD, and then referring to table A2, choose the size and number of bars, giving preference to the larger bar sizes to minimize placement cost. আহ, এটা টেবিল A2 হচ্ছে কিসের জন্য ছিল? দেখো, টেবিল A2 হচ্ছে এরিয়াস অফ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল বার্স ইন স্কোয়ার ইঞ্চ। আমরা এক্ষেত্রে গ্রুপ না সিলেক্ট করে এরিয়া অফ বার, সিঙ্গেল বার, সেটাও কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে। আর এরপরের স্টেপ কি বলছে দেখো, রেফার টু টেবিল A7 টু এনশিওর দ্যাট দ্য সিলেক্টেড বিম width will provide room for the bars chosen with adequate concrete cover and placing. সো এটা আমাদের একটা কনসার্ন, সেটা হচ্ছে যে আমরা যতগুলা বার সিলেক্ট করলাম ততগুলা বার কি ওই উইডথের মধ্যে এক রোতে প্লেস করা যায় কিনা, এটা হচ্ছে একটা বিগ কনসার্ন আর কি, ঠিক আছে। সেটার জন্য টেবিল A7 ব্যবহার করা যায়। দেখো, ম্যাক্সিমাম নাম্বার অফ বার্স ইজ এ সিঙ্গেল লেয়ার ইন বিম স্টেমস। সো ফর এক্সাম্পল, আমাদের যদি 5 নাম্বার বার মানে 16 মিলি বার আমরা ব্যবহার করি, এবং আমার বিমের উইডথ যদি 10 ইঞ্চ হয়, তাহলে দেখো ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট যদি 3/4 ইঞ্চ হয়, তার জন্য আমি 4টা 5 নাম্বার বার মানে 16 মিলি বার অ্যারেঞ্জ করতে পারবো এই 10 ইঞ্চের মধ্যেই। আর 12 ইঞ্চ উইডথের বিম হলে তার মধ্যে 5টা বার অ্যারেঞ্জ করতে পারবো। আমি যদি 9 নাম্বার বার সিলেক্ট করি ফর এক্সাম্পল, এবং আমার বিম উইডথ যদি 10 ইঞ্চ হয়, তাহলে দেখো আমি মাত্র 2টা বার এখানে প্লেস করতে পারবো। এগেইন এটা ডিপেন্ড করছে যে এগ্রিগেট সাইজ কত। এখন এগ্রিগেট সাইজ যদি 1 ইঞ্চ হয়, তাহলে দেখো ওই উপরের সংখ্যাগুলো একটু ডিফারেন্ট হয়ে যেতে পারে। যেমন 1 ইঞ্চ এগ্রিগেট সাইজের জন্য আমি যদি 9 নাম্বার বার সিলেক্ট করি, তাহলে 10 নাম্বার বারের 10 ইঞ্চি উইডথ বিমের জন্য, 10 ইঞ্চি ওয়াইড বিমের জন্য আমি 2টা বার এখানে প্লেস করতে পারবো। সো এইভাবে আমি দেখো ক্যালকুলেশন ছাড়াই এখানে সংক্ষেপে বলে দিতে পারছি যে কতগুলা বার প্লেস করা সম্ভব এক রোতে, ঠিক আছে। তাহলে এখানে এভাবে এই প্রসিডিউর ফলো করে আমরা দেখো কমপ্লিট একটা ডিজাইন কিন্তু পেতে পারি। একইভাবে আমি এখন যদি শুরুতে কংক্রিট সেকশন সিলেক্ট করি, স্যার অ্যানাদার ওয়ে যেটা হবে সেটা আমরা একটু দেখে নিই। সিলেক্ট বিম উইডথ বি অ্যান্ড ইফেক্টিভ ডেপথ ডি, দেন ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড আর ইউজিং দিস ইকুয়েশন আর ইকুয়াল টু এমইউ ওভার ফি ভিডি স্কোয়ার। সো আমরা এখানে এগেইন ফি সাধারণত এই যে টেনশন কন্ট্রোল সেকশনের জন্য আমরা ধরবো যে ফি এর ভ্যালু হচ্ছে 0.9। তাহলে আমাকে এনশিওর করতে হবে যে রো এর ভ্যালু রো 0.005 এর চেয়ে কম, এবং রো এর ভ্যালু অবশ্যই সব সময় রো মিনিমামের চেয়ে বেশি হবে। Using table A5 for specified material strengths, find the reinforcement ratio rho less than rho 0.005 that will provide the required value of R and verify the selected value of phi. So তুমি যদি টেবিল A5 থেকে এমন রিইনফোর্সমেন্ট রেশিও সিলেক্ট করব যেটা ডেফিনেটলি রো 0.005 এর চেয়ে কম হবে। সো আমরা টেবিল A4 থেকে কিন্তু রো 0.005 নির্ণয় করে নিতে পারি। তাহলে আমি যখন রো সিলেক্ট করব, খেয়াল রাখবো যে আমার রো যেন রো 0.005 যে ভ্যালু তার চেয়ে ছোট হয়, এমন রো একটা সিলেক্ট করি এই করেসপন্ডিং আর এর জন্য, ঠিক আছে। এখানে আসলে খুব বেশি অপশন থাকবে না, আমরা দেখবো ইউজ রো লেস দ্যান অর ইকুয়াল টু ইফ দ্য বিম সাইজ ইজ লিমিটেড। এখন ওই যে আর্কিটেকচারাল বা ফাংশনাল রিজনে বিমের ডেপথ উইডথ যদি লিমিটেড থাকে, তাহলে আমাকে আরো হায়ার রো সিলেক্ট করতে হতে পারে। তখন শর্ত হলো ফি এর ভ্যালু কিন্তু ডেফিনিটলি অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন আমি যখন এই যে রিইনফোর্সমেন্ট রেশিও পেয়ে গেলাম, তাহলে বিডি দ্বারা রো কে গুণ করলে আমি এরিয়া অফ রিইনফোর্সমেন্ট পেয়ে যাব। আর তারপরে ফ্রম টেবিল A2 সিলেক্ট দ্য সাইজ এন্ড নাম্বার অফ বার্স। এটা আসলে টেবিল A1 ব্যবহার করতে বলবো আমরা বরং। ইউজিং টেবিল A7 কনফার্ম দ্যাট দ্য বিম উইডথ ইজ সাফিসিয়েন্ট টু কন্টেইন দ্য সিলেক্টেড রিইনফোর্সমেন্ট।
সো এই প্রসিডিউর ফলো করে আমরা দুইটা এক্সাম্পল দেখতে চাই। কাম অন। Sometimes something happens that does not let me scroll down. এনিওয়ে, সো আমরা এখন দুইটা এক্সাম্পল দেখবো, তিনটা বেসিক্যালি। এই প্রথমটা হচ্ছে এক্সাম্পল 4.9, যেটা আসলে অ্যানালাইসিস প্রবলেম, ফ্লেক্সুরাল স্ট্রেংথ অফ এ গিভেন মেম্বার। সো এটা বেসিক্যালি আমরা এক্সাম্পল 4.5-এ যেটা করেছিলাম, ফার্স্ট অ্যানালাইসিস প্রবলেম, এই যে রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক দিয়ে, সেইটাই এখানে আবার জাস্ট ডিজাইন এইড ব্যবহার করে রিপিট করা হচ্ছে। ফাইন্ড দ্য নমিনাল স্ট্রেংথ অ্যান্ড ডিজাইন স্ট্রেংথ অফ দ্য বিম ইন এক্সাম্পল 4.5 which has b equal to 12 inch and d equal to 17.5 inch and is reinforced with 4 number 9 bars. প্রবলেম এখানে আবার বলে দেওয়া আছে, সো মানে আমরা ব্যাকে গিয়ে যাচ্ছি না, রিকোয়ার্ড ইনফরমেশন যেহেতু দেওয়া আছে। ওখানেও একইভাবে শুধু এই ডাইমেনশন ম্যাটেরিয়াল প্রপার্টি দিয়ে বলেছিল যে এটার মোমেন্ট রেজিস্ট্যান্স কত, আমরা সেটা করেছি। মেক ইউজ অফ ডিজাইন এইডস অফ অ্যাপেন্ডিক্স এ, material strengths are 5 f prime is equal to 4000 psi and fy equal to 60,000 psi. সো আমরা এই যে চারটা 9 নাম্বার বারের এরিয়া কত, সেটা এই যে টেবিল A2 থেকে পেতে পারি, বা A1 থেকে পেতে পারি বেসিক্যালি। দেখো টেবিল A2 থেকে পেতে পারি, যেমন A1 থেকেও পেতে পারি। এখানে দেখো ফর এক্সাম্পল আমাদের কত নাম্বার বার বলেছে, 9 নাম্বার বার, রাইট? কয়টা বার? 4টা বার, তাহলে তার এরিয়া কত? 4 স্কোয়ার ইঞ্চ। অথবা আমরা A1 ব্যবহার করে দেখো, একটা 9 নাম্বার বারের এরিয়া কত? 1 স্কোয়ার ইঞ্চ, তাহলে চারটার এরিয়া কত? 4 স্কোয়ার ইঞ্চ। সো যেভাবেই চাও সেভাবে যে এখান থেকে নিয়ে আসতে পারো। And with B equal to 12 inch and D equal to 17.5 inch, the reinforcement ratio is rho equal to AS over BD. AS হচ্ছে 4 স্কোয়ার ইঞ্চ, B হচ্ছে 12 ইঞ্চ, D হচ্ছে 17.5 ইঞ্চ। তাহলে আমরা আমাদের বিমের যে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করেছি তার জন্য রেশিও অফ রিইনফোর্সমেন্ট হচ্ছে 0.0190। এখন এটা এই টেবিল A4 থেকে চেক করব যে এটা কম্প্রেশন কন্ট্রোল সেকশন নাকি টেনশন কন্ট্রোল সেকশন নাকি ট্রানজিশন জোন সেকশন। সো এই ভ্যালুটা আমরা যে এই এই বিমের জন্য দিস এই বিমের জন্য রো 0.005 এর ভ্যালু 0.00181, এর চেয়ে আমরা দেখলাম যে রো এর ভ্যালু আমাদের যে প্রোভাইডেড রো সেটা রো 0.005 এর চেয়ে বেশি। দেখো ওটা হচ্ছে 0.1019 আর এটা হচ্ছে 0.0181, তাহলে রো রো 0.005 এর চেয়ে বেশি। এখন এই যে এটা কিভাবে পেলো আমরা যদি দেখতে চাই, রো ইকুয়াল টু রো 0.005 ইকুয়াল টু 0.0181, এটা যে টেবিল A4 এ কিন্তু দেওয়া আছে। আমাদের কংক্রিটের স্ট্রেংথ হচ্ছে 4000 psi, স্টিল হচ্ছে 60 গ্রেড, 60 গ্রেড কংক্রিট 40 গ্রেড, তাহলে দেখো রো 0.005 হচ্ছে এই যে 0.0181, সেখান থেকে এই ভ্যালুটা নিয়েছে। আবার যখনই দেখো রো 0.005 এর চেয়ে বেশি হয়ে গেল, তখন আমাকে দেখতে হবে যে এটা রো 0.004 এর চেয়ে আবার বেশি কিনা। বেশি হলে আহ, যদি রো 0.004 এর চেয়েও বেশি হয়ে যায়, তখন আবার দেখতে হবে যে এটা রো ইল্ড এর চেয়ে বেশি কিনা, ঠিক আছে? কিন্তু রো ইল্ডিং মানে ইল্ড স্ট্রেনের জন্য এক কথায় রো 0.002 ওইটা কিন্তু আর এখানে দেওয়া নাই। তো আমরা বিম ডিজাইনে সাধারণত যেহেতু ওই কম্প্রেশন কন্ট্রোল সেকশন ডিজাইন করি না, এখানে ওই জন্য আর হয়তো ডিজাইন ডিজাইন টেবিল ওই ইনফরমেশন গুলো দেওয়া নাই। বাট সাধারণত এই যে ডিজাইন গুলো কখনো কখনো রো 0.005 এবং রো 0.004 এর মধ্যেও হয়, যে জন্য এই দুইটা ভ্যালু দেওয়া আছে। সো আমরা দেখলাম যে আমাদের রো ভ্যালু হচ্ছে রো 0.005 এর চেয়ে বেশি, বাট রো 0.004 এর চেয়ে কম। এন্ড রো মিনিমামের চেয়ে আমাদের রো আবার বেশি। রো মিনিমাম ওই একই টেবিল থেকে আমরা পেয়েছি। Then from table A5B, with F prime is equal to 4000 psi, Fy equal to 60,000 psi, and rho equal to 0.019, the value R is equal to 0.949 psi is found. আমরা যাব এখন টেবিল A5B তে। A5A এবং B, এ হচ্ছে স্মল রো এর জন্য, আর দেখো এর কন্টিনিউশন 0.02 পর্যন্ত দেওয়া আছে, এখানে 0.003 থেকে বড় বড় রো এর জন্য দেওয়া, ঠিক আছে?
আহ, আমাদের ম্যাটেরিয়াল স্ট্রেংথ হচ্ছে FY ইকুয়াল টু 60,000 PSI, তার মানে এই মাঝখানের এই চারটা কলাম আমাদেরকে ফলো করতে হবে। আমাদের কংক্রিট স্ট্রেংথ হচ্ছে 4,000 PSI, তার মানে শুধু এই কলাম ফলো করতে হবে। সরি, সবগুলো সিলেক্ট হচ্ছে। এই যে আমার কার্সর আশা করি দেখতে পাচ্ছ, এই এই কলামটা আমরা ফলো করব শুধু। তো তাহলে আমাদের রো এর ভ্যালু হচ্ছে দেখো 0.191। তো 0.191, এখানে যে সরি 0.0191। তো এখানে ভ্যালু গুলো দেওয়া আছে 0.0191 এবং 0.020 এর মধ্যে। তো আমরা এটাকেই আসলে রাফলি ধরে নিতে পারি। তো তার জন্য দেখো রোয়ে আর এর ভ্যালু আমরা কত পাচ্ছি, যে 949। আমার মনে হয় যে হাইলাইটেড পার্ট দেখতে পাচ্ছ, 949। তো এখান থেকে রো আর যখন পেয়ে গেলাম, আর এর সাথে আমি এখন এই যে বিডি স্কোয়ার গুণ করলেই কিন্তু আমি আমার মোমেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাব। সো এখানে রিমেম্বার পি আর এর ভ্যালু দেওয়া আছে এখানে হচ্ছে পিএসআই তে, ঠিক আছে? এই যে দেখো ইউনিটটা আছে পিএসআই তে, তাহলে ডেফিনেটলি কি পেয়ে নিতে হলো, আমাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। এই জন্য এই যে ডেপথ স্কোয়ারের নিচে 1000 দিয়ে ভাগ করছে, বেসিক্যালি এটা পাউন্ড থেকে কিপিয়ে নেওয়ার জন্য। আর যেহেতু ডাইমেনশন বিম ডিমেনশন ইঞ্চে আছে, সো আমি মোমেন্ট পাচ্ছি কিপ ইঞ্চে। আর এখানে তাহলে নমিনাল স্ট্রেংথ হচ্ছে ফি এমএন, আর ডিজাইন স্ট্রেংথ ফি এমএন, তার জন্য আমার ফি লাগবে। সো এগেইন এখানে ফি দেখো 0.9 নয়, কিন্তু কারণ রো এর ভ্যালু রো 0.005 এর চেয়ে বেশি, অর্থাৎ এটা হচ্ছে ট্রানজিশন জোন, ট্রানজিশন জোন সেকশন। তো তার জন্য ফি এর ভ্যালু ওই যে ইকুয়েশন থেকে ক্যালকুলেট করতে হবে। সো ইকুয়েশন থেকে ক্যালকুলেট করার জন্য আমরা আগের এক্সাম্পল গুলোতে ফর্মুলা দেখেছি। আহ, এত উইন্ডো আসলে ওপেন নাই, না হলে আমি আবারও দেখাতাম। আহ, আমার মনে হয় তাও একটু দেখানো ভালো হবে, তাহলে সবাই ক্লিয়ারলি বুঝতে পারবে। উপরের ফিগার আছে, এক্সকিউজ মি। এই যে এইখান থেকে, এখানে ইকুয়েশন নাই, বাট এখানে আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি। ইকুয়েশনটা হচ্ছে যে ফি ইকুয়াল টু 0.65 প্লাস এপসাইলন টি মাইনাস 0.002 ইন্টু 200/50, 253/3। আর সি বাই ডি রেশিও দিয়েও একটা ইকুয়েশন আছে। সো যে যেভাবে পারো সেভাবে ফি এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারো। আমরা ফি কিন্তু এক্সাম্পল 4.5 এ ক্যালকুলেট করেছি এবং দেখেছি যে এটা আসলে 0.87 আসে। সো সেখান থেকে এই ফি এর ভ্যালু নিয়ে এটা করা হয়েছে। এগেইন এই ধরনের সেকশনের জন্য দেখো ফি ক্যালকুলেশন কিন্তু আরেকটা অ্যাডিশনাল স্টেপ, বাট স্টিল দেখো তোমার ক্যালকুলেশন কিন্তু বেশ একটু কমিয়ে দিয়েছে, ঠিক আছে? যারা আহ, আমার মনে হয় যারা আজকেই প্রথম দেখছো তাদের জন্য আমি এই এক্সাম্পল 4.5টা আসলে একটু এক্সপ্লেইন করি এবং সেখানে দেখাই যে ফি এর ভ্যালু 0.87 আসছিল। এই যে দেখো এখানে আহ, এই যে ইকুয়েশনটা, না ইকুয়েশন দেওয়া নাই, এটা ইটি ক্যালকুলেশনের ইকুয়েশন দেওয়া আছে। তার মানে যে টেনসাইল স্ট্রেংথে তারপরে সি ক্যালকুলেশন লাগবে, বেশ ঝামেলাপূর্ণ এক কথায়। সো বেসিক্যালি এই যে এই জন্য আমি শুরুতে বলেছি যে অ্যানালাইসিস প্রবলেমের জন্য এটা অনেক সময় যে এরকম, স্পেশালি রো এর ভ্যালু যদি রো 0.005 এর চেয়ে বেশি হয়, তখন তোমাকে আবার এই স্ট্রেইন ক্যালকুলেশনে আসতে হবে, যেটা আসলে যে সি এর উপর নির্ভরশীল। সো এক্ষেত্রে আসলে খুব বেশি টাইম সেভিং করবে না, বাট যেটাতে রো এর ভ্যালু রো 0.005 এর চেয়ে কম, সেখানে দেখবা যেহেতু ফি এর ভ্যালু এডিশনালি ক্যালকুলেট করা লাগছে না, সেক্ষেত্রে এরকম খুব সহজে আমরা প্রবলেম সলভ করতে পারবো। তো রিভিউ প্রবলেমের আলোচনা এ পর্যন্তই। আমরা এখন দুইটা ডিজাইন প্রবলেম দেখতে চাই। এক্সাম্পল 4.10, এটাতে আমরা পড়ে দেখি কি বলা হচ্ছে। কংক্রিট ডাইমেনশনস এন্ড স্টিল এরিয়া টু রেজিস্ট এ গিভেন মোমেন্ট। এটা একটা প্রবলেম যেখানে বিমের সেকশন এবং কংক্রিট রিইনফোর্সমেন্টের এরিয়া দুইটাই নির্ণয় করতে হবে। ফাইন্ড দ্য ক্রস সেকশন অফ কংক্রিট এন্ড দ্য এরিয়া অফ স্টিল ফর বিম ইন এক্সাম্পল 4.6, মেকিং ইউজ অফ দ্য ডিজাইন এইডস অফ অ্যাপেন্ডিক্স এ। MU equal to 1670 inch gives a prime C 4000 psi, FY 60,000 psi. Use a reinforcement ratio of 0.6, rho 0.005. সো রিইনফোর্সমেন্ট রেশিও এখানে ফিক্স করে দিচ্ছে, তার মানে ডিজাইনের যে দুইটা স্টেপ রিইনফোর্সমেন্ট ধরা আছে বা দেওয়া আছে, আমরা কংক্রিট সেকশন বের করব, এটা সেই সেই প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে এই প্রবলেম সলভিং এর জন্য। From appendix A4, the minimum maximum reinforcement ratio is, again the problem is same, F prime C Fy same, তাহলে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে
রো 0.005 সেটা হলো 0.0181। ফর ইকোনমিক এ ভ্যালু অফ রো ইকুয়াল টু 0.6 রো 0.005 উইল বি ইউজড। আমাদেরকে প্রবলেমও আসলে বলে দিয়েছে যে 65% অফ রো 0.005 নিতে হবে। সো এই 0.0181 কে তুমি হচ্ছে 0.6 দ্বারা গুণ করো, তাহলে যেটা 0.0109 পাবে। For that value, by interpolation from table A5A, the required value of R is 9596. So আমরা এখন এই রো আর এই ম্যাটেরিয়াল স্ট্রেংথ কংক্রিট 4000 psi, স্টিল 60000 psi নিয়ে টেবিল A5 এ যাব। যেহেতু রিইনফোর্সমেন্ট দেওয়া আছে, এখন কংক্রিট সেকশন বের করতে হবে, ঠিক আছে। সো দেখো রো এর ভ্যালু আমরা হচ্ছে 0.0109 পেলাম। তো টেবিল পয়েন্ট A5 এতে আমরা যদি আসি, রো 0.0109, সরি, রো 0.01 হচ্ছে এটা, রো 0.0105 হচ্ছে এটা, আর এটা হচ্ছে রো 0.011। তো 0.011 এর কাছাকাছি আমাদের, রাইট? 0.019 হচ্ছে এই 0.011 এর কাছাকাছি। সো আমরা যদি এইটাই ধরে আগাই, আমাদের স্টিলের স্ট্রেংথ হচ্ছে 60,000 পিএসআই, আর কংক্রিট হচ্ছে 4000 পিএসআই। তার মানে এই কলামে আগাতে হবে, এবং এই যে রো এর ভ্যালু 0.0011 এর জন্য যেটা, সেটা নিতে হবে। তো কত আসছে এখানে দেখো, 596। অ্যাকচুয়ালি এটার ভ্যালু কিন্তু একটু কম হবে 596 এর চেয়ে। সো এই যে 0.0105 এবং 0.011 এর জন্য করেসপন্ডিং যে আর এর ভ্যালু 572 এবং 596, এই দুইটার মধ্যে আমরা আসলে ইন্টারপোলেট করে নিতে পারি। লিনিয়ার ইন্টারপোলেশন পসিবল, বাংলায় যেটাকে ঐকিক নিয়ম বলে। সো সেইভাবে করে খুব বেশি সেভিংস আসে না, বরং আমরা বড়টাই নিচ্ছি, তাহলে রিইনফোর্সমেন্ট কনজারভেটিভ সাইডে থেকে বেশি প্রোভাইড করব। এই জন্য দেখো এখানে এই যে রেখেছে হচ্ছে, আমরা কত পাচ্ছি, 596। সো এখন আমি যদি বিডি স্কোয়ার ক্যালকুলেট করতে চাই, তাহলে এমইউ কে ফি আর দ্বারা ভাগ করব। এগেইন দেখো আমাদের রো যেহেতু রো 0.005 এর চেয়ে কম, তাহলে ডেফিনেটলি ফি এর ভ্যালু হচ্ছে 0.9। সো মোমেন্ট ইনটু 1000 নিলাম, যেহেতু আর এর ভ্যালুটা এটা পিএসআই তে, তাহলে মোমেন্টটা কিপ ইঞ্চে নিব, যাতে করে বিডি স্কোয়ারের ভ্যালু তাহলে ইঞ্চ কিউবে আসবে, ঠিক আছে। কংক্রিট ডাইমেনশন যদি এখন বি ইকুয়াল টু 10 ইঞ্চ ধরি, তাহলে ডি ইকুয়াল টু 17.6 ইঞ্চ আসে দেখো, which will satisfy the requirement, but the depth will be rounded to 17.5 ইঞ্চ, মানে 0.1 ইঞ্চ আমরা কম নিচ্ছি। তো আহ, এটা নেওয়া হচ্ছে যাতে 17.5 ইঞ্চের সাথে 2.5 ইঞ্চ টোটাল কাভার যোগ করলে টোটাল বিম ডেপথ 220 ইঞ্চ হয়ে যায়। সো ইট ফলোস দ্যাট আর ইজ ইকুয়াল টু, এখন আসলে যে কংক্রিট ডাইমেনশন আমি যেহেতু ফিক্স করে ফেললাম, এখন রিভাইজড আর ক্যালকুলেট করছি যাতে করে রিভাইসড রিইনফোর্সমেন্ট রেশিও ক্যালকুলেট করা যায়। কারণ আমি দেখো অ্যাকচুয়াল ডেপথ যা দরকার তার চেয়ে একটু ডেপথ কম দিয়েছি, কিন্তু রিইনফোর্সমেন্ট আসলে খুব বেশি সেভিংস এখানে আসবে না। কেউ চাইলেই এটাই রেখে দিয়ে আহ, ওই রো এর সাথে জাস্ট বিডি গুণ করে, রো এ যে 0.0109, এটার সাথে বিডি গুণ করে এরিয়া অফ রিইনফোর্সমেন্ট বের করে ফেলতে পারে। কারণ আমরা যখন বার সিলেক্ট করব দেখবা, তখন অটোমেটিক কিছু না কিছু অ্যামাউন্ট বেশি রিইনফোর্সমেন্ট আসবেই হোল বার সাইজে আসলে। And from table A5A by interpolation using this R, এখন আমরা রো পাচ্ছি হচ্ছে 0.0112। এখন ওই একই টেবিল বাট উল্টা ভাবে ব্যবহার করতে হবে। দেখো আমাদের এখন আর এর ভ্যালু দেওয়া আছে, বরং আমরা রো বের করব। তো আর হচ্ছে 606, একই এই কলামেই আমাকে আসতে হবে। দেখো এই কলামেই আসতে হবে, দেখতে হবে যে আর এর ভ্যালু 606 কোথায়। তো 596 আর 620 এর মধ্যে মাঝামাঝি জায়গাতে, রাইট? তাহলে আমাদের সেক্ষেত্রে রিইনফোর্সমেন্ট রেশিও হবে যে 0.011, 0.0110 এবং 0.0115 এর মাঝামাঝি। তাহলে এই দুইটার অ্যাভারেজ নিলেও চলে, এবং সেটা কত পেয়েছে দেখো, এই যে 0.00112। দিস লিডস টু দ্য স্টিল রিইনফোর্সমেন্ট রেশিও অফ, এই রো কে বি আর ডি দ্বারা গুণ করে 1.96 স্কোয়ার ইঞ্চ পেলাম। তো এখানে দেখো এগেইন রিভিশনের ফলে কতটুকু রিইনফোর্সমেন্ট বেশি আসছে, খুব বেশি আসে নাই। কিন্তু আমি যে এখানে রো রিইনফোর্সমেন্ট রেশিও ছিল 0.0109, 0.0109, কাম অন পেন, আর এখন আসছে হলো 0.0112। খুব বেশি কিন্তু সেভিংস আসে নাই। তুমি রিইনফোর্সমেন্ট এখানে মাল্টিপ্লাই করে দেখবা যে ওটা হয়তো 1.94 বা 93 এরকম আসবে।
হ্যাঁ, আমরা একটা প্রবলেম ডিজাইন দেখে ফেললাম যেখানে কংক্রিট এবং স্টিল দুইটাই অজানা ছিল। এখন একটা প্রবলেম দেখবো যে কংক্রিট ডাইমেনশন অলরেডি জানি, রিইনফোর্সমেন্ট নির্ণয় করতে হবে। এই যে কলামের ফেসে যে প্রবলেম বা মিড স্প্যানে যে প্রবলেম, কলাম ফেসে না বরং মানে যেখানে মোমেন্ট কম, অর্থাৎ বেশি মোমেন্টের জায়গা অলরেডি আমার সেকশন সিলেক্ট করা আছে, শুধুমাত্র অন্যান্য জায়গায় এখন রিইনফোর্সমেন্ট সিলেক্ট করব, সেরকম একটা প্রবলেম। ডিটারমিনেশন অফ স্টিল এরিয়া. Find the steel area required for the beam in example 4.7 with concrete dimensions B equal to 10 inch, T equal to 17.5 inch, known to be adequate to carry the factored load moment of 1300 inch pound. আমার মনে হয় এটা আবারও ভুল করেছে, এটা কিপ ইঞ্চ হবে। Material strengths are 5, F prime is equal to 4000 psi and Fo equal to 60,000 psi. এক্সকিউজ মি, ইয়েস এক্স্যাক্টলি, এটা আসলে কি পিঞ্চ হবে, এখানে টাইপ করতে ভুল করেছে। কারণ এখানে দেখো এই যে 1300 কি পিঞ্চকে পাউন্ড ইঞ্চে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করেছে। সো এটার সলিউশনে আমরা কিভাবে আগাবো? কংক্রিট ডাইমেনশন অলরেডি আমার কিন্তু জানা, তাহলে আমার শুধু স্টিল ক্যালকুলেট করলে হয়ে যাচ্ছে। তাহলে সেকেন্ড যে ওয়ে, সেই ওয়েতে আমরা যাব। কি করব? এমইউ কে ফি বিডি দ্বারা, বিডি স্কয়ার দ্বারা ভাগ করব, তাহলে আমি আর এর ভ্যালু পাবো। এখানে দেখো আমি ফি এর ভ্যালু কিন্তু ধরে নিচ্ছি যে 0.9। তার মানে কি, আমরা টেনশন কন্ট্রোল সেকশন ধরে নিচ্ছি, ঠিক আছে। Note that in case in which the concrete dimensions are known to be adequate and only the reinforcement must be found, the iterative method used earlier is not required. আমরা আগের প্রবলেমে দুইবার ক্যালকুলেশন করেছি, যদিও বা ওখানেও আমি বলেছি যে খুব বেশি সেভিংস আসতো না, আগেরটাই ব্যবহার করলে এক ওয়ান স্টেপে অ্যান্সার পেয়ে যেতাম। এখানে বলছে যে যেহেতু অলরেডি কংক্রিট সেকশন জানা, সো আমাদের আইটারেটিভ প্রসেসে আর যেতে হবে না, এক স্টেপে আমরা ক্যালকুলেট করতে পারবো। The necessary flexural resistance factor R is equal to mu over phi VD square. mu হচ্ছে যে 1300 কি পিঞ্চ, তাকে 1000 গুণ করে পাউন্ড ইঞ্চে নিয়ে গেলাম। আর ফি এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি যেটা টেনশন কন্ট্রোল সেকশন, অতএব ফি এর ভ্যালু 0.9, আর বি 10 ইঞ্চ, ডি হচ্ছে 17.5 স্কয়ার ইঞ্চ। তাহলে আর এর ভ্যালু 472 পিএসআই তে পাবো। এখন আমি টেবিল A5 এ যাব, অথবা A5 তে বা A5 বি তে, যেটাতে আমি এই রেশিওর করেসপন্ডিং আর পাবো, এই আর এর করেসপন্ডিং রিইনফোর্সমেন্ট রেশিও পাবো, সেখান থেকে রিইনফোর্সমেন্ট রেশিও সিলেক্ট করব। অ্যাকর্ডিং টু টেবিল A5A উইথ দ্য স্পেসিফাইড ম্যাটেরিয়াল স্ট্রেংথ, this corresponds to a reinforcement ratio of rho equal to 0.0085, giving a steel area of 0.0 a equal to rho BD, তাহলে আসলো 1.49 স্কয়ার ইঞ্চ। আমরা এটা দেখি রো এর ভ্যালু যে 0.0085 আসলো, এটা কিভাবে। সো আমরা আর এর ভ্যালু পেয়েছি 472, আর এর ভ্যালু হচ্ছে 472, আর এর ভ্যালু 472। রিমেম্বার, আমাদেরকে প্রথমে স্টিলের ম্যাটেরিয়ালের কলামে আসতে হবে, তারপরে কংক্রিটের কলামে আসতে হবে, সেই কলাম বরাবর এই আর এর ভ্যালু খুঁজতে হবে। 400 কত ছিল? 472, রাইট? তাহলে আমরা এই কলাম বরাবরই দেখবো যে 472 কোথায়। এই যে এক্স্যাক্টলি 472 এখানে আছে। তো তার জন্য রিইনফোর্সমেন্ট রেশিও কত দেখো, 0.0085। সো এই গ্রাফ এবং এই টেবিলটা আসলে বোধ দুই ওয়েতে ব্যবহার করা যায়। রো কংক্রিট স্ট্রেংথ, স্টিল স্ট্রেংথ জানা থাকলে আর এর ভ্যালু পাওয়া যায়। রো কংক্রিট স্ট্রেংথ, সরি, স্টিল স্ট্রেংথ, কংক্রিট স্ট্রেংথ এবং আর এর ভ্যালু জানা থাকলে রো ভ্যালু পাওয়া যায়। দুই ডিরেকশনে এটা ব্যবহার করতে পারবো। সো আমরা এই এরিয়া অফ রিইনফোর্সমেন্ট প্রোভাইড করার জন্য এখন কয়টা বার সিলেক্ট করব? আমি যদি বার সাইজ সিলেক্ট করি, যে 8 নম্বর বার ব্যবহার করব, যার একটার এরিয়া হচ্ছে 0.9 স্কয়ার ইঞ্চ, তাহলে 1.49 রিকোয়ার্ড স্কয়ার ইঞ্চকে একটা বারের এরিয়া দ্বারা ভাগ করলে নাম্বার অফ বার পাবো। সো দুইটা বার প্রোভাইড করলে আমাদের হয়ে যাচ্ছে। অ্যাজ বিফোর, 2 নাম্বার 8 bars will be used, ঠিক আছে। সো আমরা এই নিচের অংশটুকু পড়ে আজকের ক্লাস শেষ করি। The tables and graphs of appendix A give basic information and are used extensively throughout this text for illustrative purposes. The reader should be aware, however, of the greatly expanded versions of these tables, plus many other useful aids that are found in reference 4.7 through 4.9, and in commercial design software. এই যে পিসিএ কলাম, পিসিএ বিম, এগুলোও হচ্ছে, তারপরে স্ট্রাকচারাল পয়েন্টের
এসপি ডিজাইন সফটওয়্যার পাওয়া যায়, এই টাফ সিস্টার প্রো, আরো অনেক সফটওয়্যার আছে। পৃথিবীতে এখন বহু সংখ্যক সফটওয়্যার ব্যবহৃত হয় আর কি কংক্রিট অ্যানালাইসিস ডিজাইনের জন্য। সো সেগুলাতেও আসলে এদের ওই হেল্প সেকশনে গেলে ডকুমেন্টেশন পাওয়া যায়, সেখানেও দেখবা যে কিভাবে ওরা এই এই ভ্যালু গুলো আসলে এই টেবিল থেকে পিক করে, মানে ম্যাটেরিয়াল লাইব্রেরি থেকে পিক করে তারপরে তোমাকে ডিজাইন আউটপুট দেয় আর কি। সো রেফারেন্স 4.7 থেকে 4.9 বলতে ওই যে ওইটারই এখানে এসিআই এর যে ডিজাইন হ্যান্ডবুক, অর্থাৎ SP17 বলে, SP17 দিয়ে সার্চ দিবা, দেখবা গুগলে পাবা। যদিও বা অরিজিনাল কপি নিতে হলে টাকা দিয়ে কিনতে হবে, ডলার দিয়ে কিনতে হবে আসলে, এবং এগুলো অনেক কস্টলি আরো। বাট ওই যে পিডিএফ কপি এরকম কেউ কেউ, জানি না কে এগুলো আপলোড করে, বাট পাওয়া যায় আর কি। দেখে নিতে পারো। আর এসিআই কোডের ডিটেইলিং ম্যানুয়ালটাও দেখা ইম্পর্ট্যান্ট, যারা স্ট্রাকচারাল ডিজাইন করবে, ডিজাইনার হবে, তাদের জন্য ওটাও অনেক ভালো একটা গাইডলাইন। বিএনবিসি তো এসিআই ডিটেইলিং, সরি, বিএনবিসির একটা চ্যাপ্টারে ডিটেইলিং অফ রিইনফোর্সড কংক্রিট মেম্বার একটা চ্যাপ্টারই আছে। সো সেটাও দেখবা যে এসিআই কোড থেকে আসলে নেওয়া, এবং বাংলাদেশের জন্য কিছুটা হয়তো কাস্টমাইজ করেছে আর কি। আহ, আমার মনে হয় আজকের ক্লাস এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি এই প্র্যাকটিক্যাল কনসিডারেশনস ইন বিম ডিজাইন এগুলা দেখবো, এবং এসিআই কোড সেক্ষেত্রে কি কি গাইডলাইন দিচ্ছে আমরা দেখবো। এখানে আমরা আলোচনা করব যে কংক্রিট প্রোটেকশন ফর রিইনফোর্সমেন্টের জন্য যে কাভার মিনিমাম কোন ধরনের মেম্বারে কতটুকু দিতে হবে, আমরা এগুলা দেখবো। প্লাস হচ্ছে কংক্রিট সেকশন প্রপোর্শন, এই যে বিম উইডথ ডেপথ রেশিও কতটুকু দিব, বার এবং বার স্পেসিং, কোন সাইজের বার কত স্পেসিং এ ইউজ করতে পারবো, এ সম্পর্কে এসিআই ডিটেইল গাইডলাইন আছে। সো আমরা এগুলা দেখবো নেক্সট ক্লাসে। আজকের ক্লাসে এ পর্যন্তই।